আমি নিত্যদিন পাঠশালায় যাই, কিন্তু আমি একা যাই না। আমার বন্ধু গোপালকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাই ওই পাঠশালায়। যাব, এই তো সামনে গোপালের বাড়ি। গোপালকে ডেকে নিয়ে একই সঙ্গে আমরা খেলাধুলা করতে করতে চলে যাব ওই পাঠশালার দিকে। আমি যাই, আমি এগিয়ে যাই। একই ঠাকুর, আরে কতদিনই তুমি অমর করে আমাকে কাঁদাবে ঠাকুর? কতদিনই তুমি অমর করে আমাকে তুমি এভাবে কাঁদাবে? ওগো দয়াল, ওগো ভগবান, ওগো ভগবান, তুমি যে জীবনে কত ব্যথা বাড়াবে, আরে কত কাঁদাবে। কত কাঁদাবে ও ভগবান, আর কত কাঁদাবে। কেন তুমি অমন করে আমাকে মানব জন্ম দিলে?
গিয়ে শোনাবে আর কত কাঁদাবে ও গো ভগবান আর কত কাঁদাবে গোপাল কোথায় রয়েছিস বাবা কি গোপাল আয় বাবা একটিবার তুই মায়ের কাছে আয় আর কত না আশা নিয়ে বেঁধেছিলাম এ বাসা। জানি না দয়ালি কবে চলে যেতে হবে। আর কত না আশা নিয়ে বেঁধেছিলাম এ বাসা। জানি না দয়ালি কবে চলে যেতে হবে। দুঃখের দুনিয়া সুখের সুরে বাজে। আর এই দুঃখের দুনিয়া দুঃখের সুরে বাজে। আরো কত সারণী গেয়ে শোনাবে আর কত কাঁদাবে ও ভগবান আর কত কাঁদাবে ও জীবনে কত বাড়াবে আর কত কাঁদাবে ও ভগবান আর কত কাঁদাবে ও ভগবান আর কত কাঁদাবে ভগবান আর কত কাঁদাবে। হে ঈশ্বর, আজ যখন তুমি সুখী দেবে, কেন এই সুখের মাঝে তুমি দুঃখ দিলে ঠাকুর? বারবার করে মনে পড়ে যেন আমার সেই লক্ষাইয়ের কথা, মনে পড়ে যেন সেই আতরে ঘরের কথা। জানি না গোপাল কোথায় গেছে। পাঠশালা যাবার সময় হয়ে গেছে। নিশ্চয়ই লখাই হয়তো গোপালের জন্য অপেক্ষা করবে, কিন্তু আমার পুত্র গোপাল যে কোথায় গেছে? এই তো সে গোপালের বাড়ি। আমার বন্ধু গোপালকে ডেকে দে। গোপালদা, ও গোপালদা। কে? এই কণ্ঠস্বর যে আমার বড় চেনা চেনা লাগে। তবে কি এসেছি? না না, আমি গিয়ে দেখি তো কে এসেছে আমাদের এই কুটিরে। আমার বন্ধু কোথায়? লখাই, তুই এসেছিস বাবা? আমি এসেছি। আয় বাবা, আয় কাছে আয়। কিন্তু আমার বন্ধুকে দেখছি। বন্ধু গোপাল তো বাড়িতে নেই, সে হয়তো খেলাধুলো করতে গেছে।
খেলাধুলো করতে গেছে? হ্যাঁ, সে পাঠশালায় যাবে না? পাঠশালা নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে বাবা, নিশ্চয়ই পাঠশালা যাবে। কিন্তু বেলা হয়ে যায়, আমি যাব, আমি সে পাঠশালায় যাব। দাঁড়া লখাই, একটিবারের জন্য দাঁড়া। বলো। লখাই, জানি না যতবারই আমি দেখি তোকে কেন যেন আমি তোর মায়ায় পড়ে যাই, ভুলতে পারি না সেই সেই তোর মুখখানা, ভুলতে পারি না আমি সেই রাত্রির কথা। না না, কি ধাত্রী মা? ও কিছু না বাবা। আমাদেরকে কি মনে হয়? লখাই, হ্যাঁ, তুই তুই এভাবে সারা জীবনে আমার কাছে আসবি বল? হ্যাঁ, আমি নিত্যদিন পাঠশালা যাব। তোমাদের এই গৃহ হতে আমি গোপাল বন্ধু কিনে যাবো ওই পাঠশালায়। হ্যাঁ বাবা, আচ্ছা যেদিনই তুই আমার কাছে আসিস আমার এই মনে প্রাণ হৃদয় যেন ভরে যায়। তুই কিন্তু প্রতিদিনই আমার সঙ্গে একবার দেখা করে যাবে, কেমন? আমার বন্ধুকে নিয়ে যাব, আমি যাব এই পথ দিয়ে, তাতে কি আছে বলো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই আসবি তুই। আমি আমি তোকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না, তোকে না দেখলে যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবা। কিন্তু আমি আমি যে পাঠশালায় যাব, তুমি কাঁদছো? লখাই, আমি তো ধাত্রী মা। হ্যাঁ, একটিবার ওই মুখ দিয়ে তুই মা বল না বাবা, একটিবারে মা বলে ডাক আমাকে। আমি মা বলবো? তোমার তো ছেলে রয়েছে গোপাল, গোপাল মা বলবে? কেন বাবা, তুই একটিবারের জন্য মা বলে আমাকে ডাকতে পারিস না? আমি তো ধাত্রী মা, আমি সকলেরই মা। না হয় তুই একবার একবার তুই আমায় মা বলে ডাকলি। ঠিক আছে, যখন বলছো আমি মা বলবো। মা, ও মা। লখা, তুই আমাকে মা বলেছিস, তুই আমাকে মা বলে ডেকেছিস লখা। হ্যাঁ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। হ্যাঁ ডাকবো, কিন্তু কাঁদছো কেন? আমি কাঁদছি? হ্যাঁ। কই কই না তো, আমি কাঁদবো কেন বাবা? না, তুমি আমাকে দেখেই যেন কেন কান্নাকাটি করো আমি বুঝতে পারি। না বাবা না, আমি তো আনন্দে কাঁদি। এ নে, আজ থেকে আমি আর কাঁদবো না। কাঁদবে না? আমি তোকে কথা দিলাম, আচ্ছা, আমি আজ থেকে কাঁদবো না রাখায়, আমি আজ থেকে কাঁদবো না। কিন্তু তুই এভাবে আমার কাছ থেকে দূরে সরে যাস না। কেন কেন মা? তুই দূরে গেলে যে আমার এই মনে প্রাণে যে কিছুতেই ভালো লাগে না রাখায়। কেন কেন আমায় ধাত্রী মা? এর আগেও দেখেছি, দেখে দেখে যে আমার সঙ্গে সে কান্নাকাটি করে। আচ্ছা মা, আমি আমি তোমার কাছে আসলে যেন কেন কান্নাকাটি করো? আনন্দে বাবা, আনন্দে। ওই যে তুই আমায় মামা বাবলে ডাকিস, সেই আনন্দে আমার এই নয়নে দিয়ে অশ্রুধারা বয়ে যায়। যা বাবা যা, তুই তুই আর বিলম্ব করিস না, তুই পাঠশালায় যা। না না মা, আজ আমি পাঠশালায় যাব না। কেন যেন আমার আমার এমন কুগায়। খোকা, যখন আমি আপনার এই গৃহে আসি তখন আমার দিকে চেয়ে থাকো, আর আমাকে দেখে যেন দুই নয়ন যেন ছল ছল করে অশ্রু বয়ে যায়। লখাই, হ্যাঁ, বাদ দে না বাবা, ওই সব কথা বাদ দে। যা, তুই পাঠশালায় যা। না মা, তোমায় যখন মা ডেকেছি, আর আমি না পাঠশালা যাবো না, আমি যাবো, আমি যাবো সে নিজে গিয়ে লখাই, ফিরিয়ে যাবো। লখাই! এ কি অভিমানী করে চলে গেল লখাই? তবে কি সত্যি বলে গেল সেই পাঠশালায় যাবে না? না না, এ কি সর্বনাশ হয়ে গেল। আমি কি কোনো কিছু ভুল করে ফেললাম? সেই আমারই চোখের জলে, সেই চোখের জলে দেখে কি লখাই অভিমানী করে চলে গেল? মা, মা, ও মা, গোপাল, মা, কোথায় বাবা? কোথায় তুই?
কি হয়েছে মা, কাঁদছো কেন? মা, ও কিছু না বাবা। তবে তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে? তার আগে বল, তুই কোথায় ছিলিস, কোথায় গেছিলিস? আমি খেলাধুলা করতে তোর গেছিলাম। বন্ধু লোখাই এসেছিল আজ ওই পাঠশালে যাবার জন্য। কিন্তু জানো মা, আমি সব দুঃখ সহ্য করতে পারি, কিন্তু যখন ওই তোমার দুই চোখে জল দেখতে পাই তখন যেন আমার হৃদয়খানা ভেঙে যায় মা। লখাইয়ের সেই বুকু দেখে যেন জানি না কেন আমার এই নয়নে জলে চলে এসেছিল বাবা। তাই তো তোরই বন্ধু লখাই অভিমানী করে চলে গেছে। ঠিক আছে মা, যেতে দাও। আরে এই কথা তুইও বলছিস আমাকে? মা, তুমি হচ্ছ আমার মা, তোমার এইভাবে যদি নয়ন ভরা জল দেখতে পাই কাকে ভালো লাগবে মা বলো? এ সময় বেশ, আমি কাঁদবো না বাবা, আমি কাঁদবো না, কিন্তু এইভাবে তুই কোথায় গেছিস বাবা? পাঠশালায় যাবি না? মা, আজকে যেন মন চাইছে না যে পাঠশালায় যাই। কেন বাবা? মনখানা ভালো লাগছে না। তোকে যে মানুষের মতো মানুষ হতে হবে, বড় হতে হবে। নিশ্চয়ই মা। তুই তো জানিস এই পৃথিবীর বুকে তোর জীবনে আমি ছাড়া কেউ নেই, জানি মা, আর তুই ছাড়া আমারই কেউ নেই। সত্যি বলেছ তোকে যে মা। বড় হতে হবে বাবা, অনেক বড় হতে হবে। মাগো, আজ যদি বাবা বেঁচে থাকতো তবে আমাদের এইভাবে কষ্ট করতে হতো না, তাই না মা? মাগো, কেঁদো না মা। না না বাবা, আমি আর কাঁদবো না। বল, কি বলতে চাইছিলিস তুই? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি মাগো আসি ফিরে, তোমার কোলেতে মাগো পাই যেন ঠাই। নিশ্চয়ই বাবা। ও মা, ও মা, কি করছিস তুই? ছেড়ে আমাকে, ছেড়ে বাবা। দশ মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুল কি করে। দশ মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুল কি করে। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমারই চরণ পাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও
ও গোপাল অনেক হয়েছে বাবা, আর নয়, আর দুষ্টামি করবি না কেমন? ঠিক আছে, তোর জন্য কত সুন্দর করে রান্না করেছি, চল কিছু খেয়ে নিবি। চলো চল বাবা, ভেতরে চল। তাই তো লখাইকে দুগ্ধ ভাত খাইয়ে সুন্দর করে সাজিয়ে তাকে পাঠশালে পাঠিয়েছি। লখাই আমার পাঠশালে গিয়ে শিক্ষা গ্রহণ করে সে মানুষের মতো মানুষ হবে। তাই তো লখাই যেন পাঠশালে চলে গেছে, আমি সমস্ত দাসীগণকে ডেকে আরও সুস্বাদু খাবার তৈরি করে রাখতে বলবো। পাঠশাল থেকে এসে নিয়েই আমায় বলবে, মা আমায় খাইয়ে দাও, তখন আমি তাকে খাইয়ে দেব। আমি যাই, দাসীদের সঙ্গে কথা বলে দেখি। দেখি লখাই পাঠশালে যায়নি, লখাই এভাবে ঘুরোঘুরি করছে কেন? লখাই, এই লখাই, লখাই, এই লখাই। এ কি বাবা, মা তুই তুই প্রাসাদে রয়েছিস, তুই পাঠশালে যাসনি? এই লখাই, না মা আমি কিছু বলছি বাবা, আমি পাঠশালে যাইনি। কিন্তু কেন? তোমায় যে আমি সুন্দর করে খাইয়ে দাইয়ে বললাম যাও বাবা পাঠশালে যাও, তুমি পাঠশালে না গিয়ে প্রাসাদের মধ্যে কেন ঘুরোঘুরি করছো? আমি যাবো না মা, যাবে না? আমি যাবো না পাঠশালায়। কেন? জানো জানো, আমার মনে বারবার একটি প্রশ্ন জাগে। তোমার মনে প্রশ্ন জাগে? হ্যাঁ মা। এমন কি প্রশ্ন জাগে লখাই? তুমি বলতে পারো? ওই ধাত্রীমা, ওই ধাত্রীমা আমি যেদিন থেকে পাঠশালায় যাই, নিত্যদিন আমাকে দেখে যেন দুই নয়ন দিয়ে যেন নয়ন বাড়ি নিক্ষেপ করে। ধাত্রীমা? হ্যাঁ, তোমায় রেখে তোমায় রেখে ধাত্রীমা আদর করে আর কান্না করে। হ্যাঁ, ও বুঝেছি, তুমি যখন হয়েছিলে তখন ধাত্রীমা এসেছিল, তাই তো হয়তো তোমায় সন্তান নিয়ে আদর করে, তোমায় ভালোবাসে। তুমি যখন ধাত্রীমাকে ছেড়ে চলে আসতে চাও তখন হয়তো কান্না করে। না মা না, যতটুকু তুমি আদর করো না তার থেকে বেশি বেশি ওই ওই ধাত্রীমা আমায় আদর করে। ওই যে মা, যে লখাই আমি মা বল, আয় আমার বুকে আয়। এ কি বলছি? হ্যাঁ, না বাবা না, ওসব ওসব চিন্তা মাথা থেকে সরিয়ে দাও, তুমি যাও, তুমি পাঠশালে যাও। না আমি যাবো না, বলছি তো আমি যাবো না পাঠশালা। কেন? আমি জানতে এখন যদি তোমার পিতা শোনে যে তুমি পাঠশালে যাওনি, তবে বড় রাগারাগি করবে। জানো, জানুক আমার পিতা, কিন্তু আমি পাঠশালা যাবো না। কেন জানো? কি বলছো? যতদিন না যাবো জানবো এই ধাত্রীমা আমায় দেখে কেন কান্দাকাটি করে, কেন কাঁদে। ওই পথ মাঝারে শুধু আমার দিকে তাকিয়ে থাকে, যখনই যাই দুই নয়ন যেন আমার দিকে যেন তাকিয়ে থাকে, কোনো সময় কোনো দিকে ফিরাই না সে। এ কি বলছো? হ্যাঁ, তুমি যখন পাঠশালে যাও ধাত্রীমা তোমার দিকে এক নয়নে চেয়ে থাকে। হ্যাঁ, কিন্তু মা আমি জানতে চাই। না বাবা, কোনো কিছু না, তুমি পাঠশালে যাও। না আমি যাবো না, যাবো না, লখাই, যাবো না, এই আমি লখাই, পাঠশালায় যাবো না। শোন মা। বাবা, শোন। আমি জানতে চাই, এই প্রশ্নের উত্তর না পেলে আমি ওই পাঠশালায় যাবো না। লখাই, এই লখাই, এ কি, লখাই যেন ছুটি পালিয়ে গেল, সেটা কিছুতেই পাঠশালে যেতে চাইছে না। না, এই কথা তো স্বামীকে জানাতেই হবে। স্বামী, স্বামী। শুনলাম লখাই নাকি পাঠশালা যেতে যেতে পাঠশালায় না গিয়ে ফিরে এলো ঘরে। কারণ কি আমি কিছু বুঝতে পারছি না। কোথায় সোনেকা? স্বামী, স্বামী, স্বামী সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। সর্বনাশ? হ্যাঁ। তাহলে আমি যেটা শুনলাম সেটাই ঠিক? কি শুনেছো তুমি? শুনলাম লক্ষিন্দর নাকি পাঠশালায় যায়নি। হ্যাঁ গো, হ্যাঁ, লখাইকে প্রভাতে আমি খাইয়ে দাইয়ে পাঠশালায় সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু লখাই কিন্তু লখাই পাঠশালায় যায়নি, সে ঘুরে এসেছে। পাঠশালা যেতে যেতে আবার পথ থেকে ঘুরে এসেছে? হ্যাঁ, মাঝপথ থেকে ঘুরে এসেছে। কারণ? তাকে আমি অনেক বাড়ি করে বুঝিয়েছি, যাও বাবা পাঠশালে যাও,
সে কিছুতেই যেতে চাইছে না। কিন্তু কি কারণে ওই পথ থেকে ফিরে এলো? সে শুধু বলছে যখন লখাই রোজ পাঠশালে যায় তখন ধাত্রীমা যেন লখাইয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, লখাইকে কাছে ডেকে তাকে বলে, ধাত্রীমা? হ্যাঁ ধাত্রীমা লখাইকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার উপরে। হ্যাঁ, আরো আরো লখাইকে বলে, লখাই আমায় একটিবারে মা বলে ডাক বাবা। ধাত্রীমা যেন লখাইকে বারে বারে মা বলে ডাকতে বলে, লখাইকে আদর করে আর নাকি কান্না করে। হ্যাঁ, লখাই লখাইকে জড়িয়ে ধরে ধাত্রীমা প্রত্যেকদিন কান্না করে। হ্যাঁ, তাই তো লখাই প্রশ্ন করেছে যে যতদিন এ পর্যন্ত সে জানতে না পারবে ধাত্রীমা তাকে ওভাবে আদর করে কেন, কেন তার কাছে তাকে ধরে এত কান্নাকাটি করে, ততদিন সে পাঠশালে যাবে না। যার জন্য মন্ত্রী মশাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ, এমন কি সর্বনাশ? সর্বনাশ হয়ে গেছে। এই লখাই আমাদের পাঠশালা বন্ধ করে দিয়েছে। লখাই পাঠশালা বন্ধ করেছে? হ্যাঁ, আর এই পাঠশালা বন্ধ করেছে একমাত্র দাইমায়ের কারণে। দাইমা? দাইমা, দাইমা সেই কি? দাইমা, দাইমা যেই কি দাইমা করেছে? লখাইয়ের নারী সাধন করেছিল, সেই দাইমা নাকি লখাইকে প্রত্যেকদিন গলা জড়িয়ে ধরে চোখের জল ফেলে। যার জন্য লখাই প্রশ্ন করেছে কেন কাঁদে, কিসের জন্য কাঁদে, আর কেনই বা দাইমা আমার গলা জড়িয়ে ধরে আমার সঙ্গে এই ব্যবহার করে। মহারাজ দেখুন, দাইমা আজকে তাকে প্রত্যেক দিন এই গলা জড়িয়ে ধরে কাঁদে। কেন কাঁদে এটা প্রশ্ন লক্ষিন্দর আমাদের করছে। সে তো সত্যি শুধু কথাই। প্রশ্ন নয়, বলেছে এই প্রশ্নের যতক্ষণ আমি উত্তর না পাবো ততক্ষণ আমি পাঠশালা যাব না, প্রয়োজন হলে আমি পাঠশালা বন্ধ করে দেবো। ঠিক আছে, লক্ষিন্দর এই কথা বলবেই তো, বলবেই তো। যদি একটা মেয়ে ছেলে, সে যতই হোক না ধাত্রীমাতা, লক্ষিন্দরের সেই কথাটি তার মনে নেই যে তার নারী ছেদন করেছিল। কিন্তু আমি এখন আমাদেরকে একটা কর্ম করতে হবে। কি করবো? কর্মটা হচ্ছে এটাই, সেনাপতিকে ডেকে এই মুহূর্তে ধাত্রীমাতাকে নিয়ে আসার জন্য ব্যবস্থা করতে ধাত্রী হবে। মায়ের কাছে আমাকে জানতে হবে হ্যাঁ হ্যাঁ কিসের জন্য লক্ষিন্দরের গলা জড়িয়ে ধরে কাঁদে। হ্যাঁ, হ্যাঁ। কোথায় সেনাপতি মশাই? আদেশ করেন মহারাজ। সেনাপতি মশাই, মহারাজ, এই মুহূর্তে যেতে হবে আপনাকে ধাত্রী মায়ের ঘরে। ধাত্রীমা? কিন্তু কেন মহারাজ? তার অপরাধ কি? তার প্রয়োজন রয়েছে আমার কাছে। ধাত্রীমা কেন, কেন কি প্রয়োজন আমার, তাই আপনি জানতে চাইছেন আমার কাছে? তাহলে শুনুন, আজকে গিয়েছিল লখাই পাঠশালা। পাঠশালা? পাঠশালা যেতে যেতে নাকি ধাত্রীমা ওই রাস্তার মাঝখানে বসেছিল। লখাইকে দেখে চোখের জল ফেলেছে, শুধু তাই নয়, তার গলা জড়িয়ে ধরে কেঁদেছে। কি মহারাজ? তাই লখাই প্রশ্ন রেখেছে, যতক্ষণে এই প্রশ্নের উত্তর আমি না পাবো কিসের জন্য দাইমা প্রত্যেকদিন এইভাবে আমাকে গলা জড়িয়ে ধরে কাঁদে, এই আমি এর উত্তর চাই। আর না হলে আমি পাঠশালা আজ থেকে বন্ধ করে দিলাম। তাই লখাই ফিরে এসেছে। এই মুহূর্তে আপনি ছুটে যান ধাত্রী মায়ের ঘরে, বেশ মহারাজ, তাকে সঙ্গে নিয়ে আসবেন। আমি তাই করছি। ছাই না এলে প্রয়োজন হতে তাকে হস্তক্ষেপ করে নিয়ে আসবেন। বেশ মহারাজ। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। তাই তো আমিও ভেবে স্থির করতে পারছি না। একমাত্র বংশের প্রদীপ হচ্ছে আমার লখাই। আমি লখাইয়ের জন্য সব কিছু করতে পারি, কিন্তু লখাইয়ের আমি ক্ষতি হতে দিতে পারি না। কথাটি ধ্রুব সত্য। তাহলে? তাই শুনুন, ধাত্রীমাতা যখনই আমাদের রাজপ্রাসাদে আসবে, তাকে আমরা যে করেই হোক অনুনয় বিনয় করে তার আসল কথাটি আমাদেরকে শুনতে হবে। অবশ্যই। দেখি সেনাপতি মশাই কতক্ষণে ধাত্রী মাকে নিয়ে আসে প্রাসাদে। বেশ, তাই চলুন আমরা একটু বিশ্রাম করি। মা, মাগো, গোপাল, মা বল বাবা। তবে একটি কথা মা, তুমি তো বাড়িতে বেশি থাকো না, আজকের দিনে কিন্তু তুমি কোথাও যাবে না মা। এ তুই কি বলছিস বাবা? আজকে সারাটা দিন
আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। না বাবা, আমি যদি কাজ না করি তাহলে আমাদের সংসারে কি করে চলবে বল? তোকে মানুষের মতো মানুষ কি করে করব আমি? তা সত্যই মা। তোকে যে অনেক বড় হতে হবে বাবা। তবে এখন যেও না মা, কিছুক্ষণ থাকো, হ্যাঁ, তারপরে আমি যাবে। কিছুক্ষণ থেকে তারপরেই কাজে যাব। ধাত্রীমা, ও ধাত্রীমা, মা, মা বাইরে যেন কেউ এসেছে বাবা। তুমি বসো, আমি দেখছি। বেশ, যা কি দেখায়। প্রণাম হয় বাবু। গোপাল, কিছু বলবেন? তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। গোপাল, হ্যাঁ বলুন। আমি এসেছিলাম একটা কাজের জন্য। বলুন না, কি কাজ? বলছিলাম তোমার মা বাড়িতে নেই? আছে। আছে? হ্যাঁ। তুমি গিয়ে বলো কি রাজার সেনাপতি তার সঙ্গে দেখা করতে এসেছে। ঠিক আছে। মা, ও মা, হ্যাঁ বল বাবা। রাজবাড়ি থেকে সেনাপতি এসেছে, সেনাপতি আমাদের ঘরে? তোমার সঙ্গে বলে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, তুই তুই বস, আমি দেখা করে আসি, কেমন? ঠিক আছে। সেনাপতি মশাই, দাইমা, আমার প্রণাম নেবেন। আপনি আমাদের এই কুটিরে। মহারাজের আদেশ, তোমাকে সে রাজসভায় যেতে হবে। আমাকে রাজসভায় যেতে হবে? হ্যাঁ। কিন্তু কেন? কিন্তু কেন সে কথা আমি কিছু বলতে পারবো না। সেনাপতি মশাই, এতদিন পরে হঠাৎ করে আমাকে ডেকে পাঠিয়েছে মহারাজ। হ্যাঁ, কিন্তু আমিও তো বুঝে উঠতে পারছি না দাইমা। বেশ, আপনি আসুন, আমি ওই প্রাসাদে আসছি। বেশ দাইমা, তুমি এসো। এ কি? আচ্ছা, অমন করে আচ্ছা সদাগর বাবু আমাকে ডেকে পাঠিয়েছি, কিন্তু কেন? তবে কি লখাইয়ের কিছু হয়েছে? না না, অমনে করে তখন সেই পাঠশালায় না গিয়ে সেই প্রাসাদে ফিরে গেছে। নিশ্চয়ই ওই লখাইয়ের কোনো বিপদ হয়েছে। আমি আর দেরি করবো না, যাই আমি ছুটে লখাইয়ের কাছে যাই। মা, বাবা, কোথায় যাচ্ছ মা? একা একা তুমি যেন কি যেন বললে, আর এইভাবে তুমি ঘর থেকে বের হয়ে যাচ্ছ। ও, তোকে তো বলতেই ভুলে গেছি। তবে কি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা? না বাবা, না। গোপাল, এই যে তুই দেখলি সেনাপতি মশাই এসেছিল, আমাকে সদাগরে বাবু ডেকে পাঠিয়েছি প্রাসাদে। যাবে না মা, আজকের দিনে তুমি যাবে না। গোপাল, তাকে তুমি বলতে পারলে না যে আজকে আমি কোথাও যাব না আমার গোপালকে ছেড়ে? আর তুমি যদি চলে যাও মা, আমার মন কি বলে জানো মা? আজকের দিনে তুমি যদি রাজপ্রাসাদে যাও, মনে হয় তুমি কোনোদিন আর ফিরে আসবে না। গোপাল, অমর করে বলতে রে বাবা, অমর করে বলতে রে। এই গোপাল, দেখ, ওভাবে কেন বললি বাবা? শোন, আমার কথা শোন, কাঁদে না, লক্ষ্মীটি আমার। অমরে করে চোখের জল ফেলে না বাবা। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে মা। গোপাল, তুমি যতক্ষণ না ফিরে এসেছো প্রাসাদ থেকে, আমি কিন্তু না খেয়ে বসে থাকবো মা। তুমি ফিরে আসবে, তবে একসঙ্গে বসে খাবো, তুমি আমায় খাওয়িয়ে দেবে। গোপাল, সে তো ঠিকই আছে বাবা, কিন্তু আজ তুই হঠাৎ করে এই পিছু ডাকে দিয়ে যেন আমার এই বুকখানা যে ভেঙে দিলি বাবা। কেন জানি না যেন আমি যেন অনেক দূরে চলে যাচ্ছি মা, গোপাল। না মানে ও কথা তুমি বলবে না মা। ও কথা বলবে না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা। গোপাল, জানি বাবা, এই জীবনে তুই ছাড়া আমার কেউ নেই।
তাই তো আমাকে যে ফিরে আসতেই হবে তোর কাছে, কারণ আমারই যদি কিছু হয়ে যায় তুই কার কাছে থাকবি? আচ্ছা গোপাল, মা, যদি ধরে নে যদি সত্যি দেখিস তোর মা হারিয়ে গেছে, তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও মা, আমিও এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে আমিও হারিয়ে যাব মা। গোপাল, আমি নিজেকে শেষ করে দেব। না বাবা না, একটি কথা মনে রাখিস, সারা জীবনে কারো বাবা মা কাছে থাকে না বাবা। জানি মা, জানি। আমার তো বয়স হয়েছে, আজকে আছি কালকে নাইও থাকতে পারে। এই কথা বলবে না মা, আমি তোমাকে কোনোদিন মরতে দেব না মা। কাঁদে না। দেখবে আমি ভগবানের কাছে প্রতিদিন কামনা করব লক্ষ্মী যে ভগবান তুমি আমার মাকে নিয়ে যেও না। নিশ্চয় বাবা, আমি সারা জীবনই তোর কাছে থাকবো। এসো মা। কিন্তু এই যাবার বেলা তুই কান্নাটুকু বন্ধ কর বাবা। ঠিক ঠিক আছে। আর যদি আমি তোর চোখের জলে দেখে যদি যাই, না জানি ওখানে গিয়েও আমি শান্তি পাবো না। তবে মা, তোমার যদি প্রাসাদে দেরি হয় আমি কিন্তু প্রাসাদে চলে আসবো। ও কাজ করিস নে বাবা, আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। ঠিক আছে মা। আসি গোপাল। এসো মা। তুই কিন্তু ভালো করে থাকবি, দুষ্টামি করবি না বাবা। আর বাড়িতে খাওয়া রাখা রয়েছে, তুই খেয়ে নিস বাবা। আসি গোপাল। এসো মা। গোপাল, যাও মা, যাও, তুমি যাও। কাঁদিস নে লক্ষ্মীটি আমার। আমি বললাম তো আমি ফিরে আসবো গোপাল, আমি ফিরে আসবো। ওরে মানি, আজ যদি এভাবে তুই চোখের জল ফেলিস আমি কি করে যাব বল, আমি কি করে যাব? এসো মা, তুমি এসো। আমি কথা দিচ্ছি আমি কাঁদবো না। এসো। ওগো ভগবান, প্রাসাদ থেকে যেন আমার মা সুন্দরভাবে ফিরে আসে আমার কাছে, আমি যেন আমার মা বলে ডাকতে পারি। না, মা বলে গেল কিছু খেতে। না না থাক, এখন খাবো না। মা আসুক, একসঙ্গে মায়ের সঙ্গে বসে পেট ভরে খাবো। যাই যাই, একটু খেলাধুলা করে আসি। সেনাপতি মশাই এখনো আসছে না, কারণটা কি? তাহলে কি ধাত্রীমা আসতে চাইছে না? মহারাজ, আমি তো বলেছি তাকে স্বেচ্ছায় না এলে হস্তক্ষেপ করে নিয়ে আসবে তাকে। কিন্তু আসতে নিশ্চয়ই নিয়ে বিলম্ব আসবে, করছে কেন? নিশ্চয়ই নিয়ে আসবে। সেনাপতি অবশ্যই তাকে নিয়ে আসবে, আপনি একটু ধৈর্য ধরুন। মহারাজ। সেনাপতি মশাই, হ্যাঁ মহারাজ। ধাত্রীমা কোথায়? ধাত্রীমা এই মহারাজ। ধাত্রীমা আমার প্রণাম নেবেন মহারাজ। থাক, আমি তোমার প্রণাম নেওয়ার জন্য আমি তোমাকে ডাকি। আপনি কি বলছেন? এভাবে তো আপনি আমার সঙ্গে এর আগে কোনোদিন
এরূপ কথা বলিনি। আজকে তুমি আমাকে করতে বাধ্য করেছো। কিন্তু কেন? কেন? আমার অপরাধ। তুমি কি অপরাধ করেছো তুমি নিজেই জানো না? তবে কি লখাইয়ের কিছু হয়েছে? লখাইয়ের, হ্যাঁ, লখাইয়ের কিছু হয়েছে, লখাই- আর সেটা করেছো তুমি। আমি? হ্যাঁ, তুমি। কি হয়েছে? কি হয়েছে লখাই? লখাই পাঠশালা বন্ধ করেছে। লখাই পাঠশালা বন্ধ করেছে। আর এই পাঠশালা বন্ধ করার জন্য দায়ী হচ্ছ একমাত্র তুমি। মহারাজ, তাই মা, তুমি নাকি প্রত্যেকদিন লখাইকে দেখতে পেলেই তার গলা জড়িয়ে ধরে তুমি কাঁদো, এ কথা সত্য কি? আমার প্রশ্নের উত্তর দাও। না না মানে হ্যাঁ, তুমি লখাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদো? মানে কি হলো? লখাই তো আমার সন্তানের মতো, তাই আমি লখাইকে আদর করি। আদর করো, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তোমার জন্য যে আজকে লখাই পাঠশালা বন্ধ করেছে, মহারাজ, ও প্রশ্ন রেখেছে তুমি কিসের জন্য প্রত্যেকদিন লক্ষিন্দরকে দেখলেই তার গলা জড়িয়ে ধরে কাঁদো? এই উত্তর না পেলে ও পাঠশালা যাবে না। মহারাজ, আরো বলেছে প্রয়োজন হলে আমি সারা জীবনের মতো পাঠশালা আমি বন্ধ করে দেবো। লখাই লখাই এমন কাজ করতে পারে না। আমার জন্য লখাই এত বড় নিজেরই ক্ষতি করতে পারে না। মহারাজ, ধাত্রী মাতা, মন্ত্রী মশাই, আমি তোমাকে বলছি, দেখো মা, তুমি দিন দরিদ্র একজন ধাত্রী মাতা, তোমার গৃহে তোমার একটি মাত্র সন্তান আছে। তোমার সন্তান যদি কাউরি কাছে যায় আর যদি কেউ এরকম ভাবে কাঁদে, তাহলে তুমি কি ভাববে বলো দেখি? তাই আমি বলছিলাম, তুমি তুমি মনের মধ্যে কি ভাবছো সেই কথাটা তুমি একবার বলে দাও। মনের মধ্যে কি ভাবছি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারলে না তুমি? আমি মনের মধ্যে কি ভাববো? তাহলে লখাইকে এইভাবে জড়িয়ে ধরে তুমি কেন কাঁদো? আমি বললাম তো, আমি যে ধাত্রী মা, জানি না লখাইকে দেখলে কেন কেমন কেন যেন আমি মায়ায় পড়ে যাই। মায়া? কোন মায়া? কোন মায়াই তুমি বলেছ লখাইকে দেখে? মাতৃত্বর মায়া। মাতৃত্ব মায়া সেটা নয়। মাতৃত্ব মায়া হলে লখাই আজকে পাঠশালা যেত, ফিরে আসতো না। তাই মা, এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার ছয়টি সন্তানকে খেয়েছে ওই শয়তানি মনসা, আর এই লখাইকে খেতে চাইছো তুমি। না, না, এত বড় অপবাদ আপনি দেবেন না। অপবাদ? এতটা পাশারে নই আমি। তাহলে কেন লখাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদো? আমি যে একজনেরই মা। তুমি মা নও, তুমি একটা ডাইনি। না, না, মহারাজ, না। আপনি ভাবনার করে ও কথা বলবেন না। তাহলে বলো কিসের জন্য কাঁদো? লখাইকে ডেকে দিন, আমি লখাইকে বুঝিয়ে বলবো, সে নিশ্চয়ই পাঠশালায় যাবে। লখাই আর এখানে আসবে না। আমি তোমার মুখে জানতে চাই কিসের জন্য, কি কারণে আমার সন্তানকে এইভাবে গলা জড়িয়ে ধরে কাঁদো? আমি জানি না। কি তুমি জানো না? আমি জানি না। তুমি জানো না? মন্ত্রী মশাই বলুন। দাইমা, শুনো দাইমা, আমি তোমার অনেক বয়োজ্যেষ্ঠ, তোমার ভাষা আমি বুঝতে পারছি। তুমি নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছো। খবর না, না, আমি আমি আমার কি লুকিয়ে রাখবো? কি আপনি কি বলছেন? তুমি ধাত্রী মাতা বলে তুমি লখাইয়ের মা তো হতে পারে না। তুমি আজকে লখাইকে দেখে নয়ন বারে নিক্ষেপ করো, তোমার তো ছেলে আছে। আমি জানি মন্ত্রী মশাই, মায়ের চাইতে যে বেশি ভালোবাসে ছেলেকে, তার মধ্যে অবশ্যই কোনো কিন্তু আছে। কি আপনি কি আর সেই বলছেন? কিন্তুটা তোমার মধ্যে আছে। আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? আমি কিচ্ছু জানি না। সেনাপতি মশাই, এইভাবে ধাত্রী মাতা সেই কথা খুলে বলবে না। এর কাছ থেকে সত্যটাকে জানতে হলে আপনাকে এই মুহূর্তে ওই ধাত্রী মায়ের পৃষ্ঠে চালাতে হবে চাবুক। বেত্রাঘাত করুন। আমি এত বড়- দেখছি মহারাজ। এত বড় শাস্তি আপনারা আমাকে দেবেন না। বলি দাইমা, আপনারা
তুমি আমাকে চেনো? আমি হচ্ছি এই রাজপ্রাসাদের সেনাপতি। সেনাপতি মশাই, হ্যাঁ, আপনি আপনি একটু বোঝার চেষ্টা করুন, এতে আমারই কোনো দোষ নেই। তুমি বলবে কি না? আমি আমি বললাম তো, আমি কিচ্ছু জানি না। তুমি কিছু জানো না? না, তাহলে তুমি আমার কথা শুনবে না? সেনাপতি মশাই, আমি বললাম তো, না না, আপনি এভাবে অন্যায় করতে পারেন না। তাই মা, সেনাপতি মশাই, এত বিলম্ব করে কাজ হবে না। বলি দাইমা, কি করে মুখ থেকে বাণী বের করতে হয় তা আমার খুব ভালো করেই জানা। সেনাপতি মশাই, আপনি আপনি নিষ্ঠুর হবেন না সেনাপতি মশাই। তাহলে তুমি বলবে না? না, আঘাতের উপর আঘাত করুন। বলো, এখনো সময় রয়েছে দাইমা। লখাই আমার ছেলে, কাঁদবই আমি। আমি কিছু জানি না। আবার বলছো যে জানি না? দাইমা, বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে তুমি আজকে চাবুক খাচ্ছ। মা, তোমাকে আমি অনুরোধ করছি, তোমাকে আমি বলছি, তুমি তুমি আপনারা- তোমার মনের গোপন কথাটি খুলে বলো। আমি কিছু জানি না। আবার বলছো যে জানি না? তুমি বলবে কি না? মানুষ যে আছিয়া নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই সারিতে পর আছে ভাইব সংসারের পরিজন, সবাই নিজের নিজের। বলবে না? বলবে না? আমাকে ক্ষমা করে দিন। দাইমা, বলো। বলবে না?
অসহায় ফুল গাছেতে ফুটে ভয়ে ভয়ে তার সূর্যোদয় ওঠে অসহায় ফুল গাছেতে ফুটে চোখের জলে দেবলীলা চোখের জলে দেবলীলা পরে দে তবু সারিতে আজ ভাইব সংসারের পরিচয় সবাই নিজের নিজে দাইমা বলো বলো তুমি বলবে না বলি মহারাজ, সেনাপতি মশাই সে তো এখনো বলেনি মহারাজ। বলবে, অবশ্যই বলবে, না বলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। দাইমা, নিজেকে যদি বাঁচতে চাও তাহলে খুলে বলো, আমি কথা দিচ্ছি তোমার উপরে একটা বেত্রাঘাত হবে। সদাগর বাবু, আমি কতবার বলবো, কতবার এক কথা বলবো, তুমি আমি কিচ্ছু জানি না। তুমি কিচ্ছু জানো না। দাইমা তুমি এখনো বলতে চাইছো না, এখনো বলতে চাইছো না তুমি? তোমার উপরে এত ব্যত্রাঘাত হলো, তোমাকে এত শাস্তি দাও হারামজাদি, হ্যাঁ? মন্ত্রী মশাই দাঁড়ান, এইভাবে নয়, এইভাবে প্রকাশ করবে না। আপনি এক্ষুনি ছুটে যান। কি বলেছে জানো? ওর নাকি একটা ছেলে আছে। আছে কি আছে না দাইমা? আমার ছেলেকে বাঁচাতে প্রয়োজন হলে আমি তোমার ছেলেকে তোমার সামনে মেরে ফেলবো। আমার ছেলের ক্ষতি করবেন না আপনারা, আমার ছেলের ক্ষতি করবেন না, তাহলে বলো। আমার ছেলের ক্ষতি করবেন না। তুমি যদি তোমার ছেলের ভালো চাও তাহলে তুমি বলো কিসের জন্য আমার ছেলের গলা জড়িয়ে ধরে কাঁদো। বলেছি তো, আমার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য আমি সব কিছু করতে পারি। একমাত্র আমার লখাই বংশের প্রদীপ, আর এই লখাই হচ্ছে আমার জীবনের বোধ ভবিষ্যৎ। লখাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি। ভাই মহারাজ, আপনি ও কথা শুনতে চাইবেন না, বলি মহারাজ, আপনি ও কথা শুনতে চাইবেন না। শুনতে তো আমি চাই। আজি হ্যাঁ, আমি আমি এমন কিছু জানি যে কথা বললে আপনার সর্বনাশ হয়ে যাবে। আমার সর্বনাশ? আপনি ও কথা শুনতে চাইবেন না। আমার সর্বনাশ তো তুমি করেই ফেলেছো, আর তুমি কোন সর্বনাশ চাইছো? দাইমা তুমি বলে ফেলো, মা বলে ফেলো। তোমার কাছে যে গোপন রহস্য রয়েছে সেটি তোমার প্রকাশ করতেই হবে। তুমি যদি সত্যটাকে না তুমি প্রকাশ প্রকাশ করো তাহলে নিশ্চয়ই আমাদের লক্ষিন্দরকে আমরা নিশ্চয়ই বাঁচিয়ে রাখতে পারবো না, নিশ্চয়ই কিংবা বলবো। তাকে আমরা মানুষের মতো মানুষ করতে পারবো না। মন্ত্রীমশাই, হ্যাঁ তাই বলো। আমি নিশ্চয়ই বলবো মহারাজ, কিন্তু আপনি আমার এই সন্তানের কোনো ক্ষতি করবেন না। আমি কথা দিলাম, আমার সন্তান ছাড়া আমার জীবনে কেউ নেই। তোমার সন্তানের আমি কোনো ক্ষতি করব না, যদি তুমি তোমার ওই গোপন তত্ত্বটা খুলে বলো। তবে শুনুন তবে সেই রাত্রির কথা, বলো। কোন সেই রাত? সেই 6 ষষ্ঠীর দিনের কথা। ষষ্ঠীর দিন কি হয়েছে? 6 ষষ্ঠীর দিন ষষ্ঠী পূজা হবার পরে সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপর রানীমার সঙ্গে আমি ছিলাম আতরে ঘরে। তোর ঘরে? তারপর তিন প্রহরের সেই কথা। আতরে ঘরে সাক্ষাৎ হয়েছিল আমার সঙ্গে ওই বিধাতা পুরুষে। বিধাতার সাক্ষাৎ? হ্যাঁ, তারপর কি হয়েছে? আমি জিজ্ঞাসা করেছিলাম আতরে ঘরে উনি কি করছেন। আমাকে বলেছিলেন উনি নাকি আপনার পুত্রের ললাটে লিখনে লিখে আমার সন্তানের ভাগ্য লেপন করতে দিছিল। হ্যাঁ। তারপর আমি এইটুকুই জানি, আর কিছু জানি না। না, তুমি আরো কিছু লুকাচ্ছ। না, আমি কিছু আর জানি না। তাই মা, তুমি খুলে বলো কি বলেছে বিধাতা পুরুষ। আপনি শুনতে চাইবেন না মহারাজ? আমার একান্ত প্রয়োজন সেটা। দাইমা
তুমি বিধাতা পুরুষকে পথ ছেড়ে দেবে এ তো কোনোদিন হতেই পারে না। তুমি নিশ্চয়ই কোনো গোপন তত্ত্ব জানো। আজকে সেই কথাটা তুমি খুলে বলছো না। তোমার তোমার দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার সন্তান এখানে মারা যাবে, না। এটা কি তুমি চাও? আমি চাই না আমার তাহলে সন্তানের বলো ক্ষতি। বলো কেন দেরি করছো? বলে তবে ফেলো। বেশ, আমি নিশ্চয়ই বলবো। আপনাকেও কথা দিতে হবে, আমার যদি কিছু হয়ে যায় আমার এই সন্তানের দায়িত্ব আপনি নেবেন। আমি কথা দিলাম। তারপর আপনার সন্তানের ললাটে লিখনে লিখেছিল বিধাতা পুরুষ, কি লিখেছিল? আপনার সন্তানের আয়ু হচ্ছে দ্বাদশটি বৎসর। কি? আমার সন্তানের আয়ু মাত্র 12 বছর? 12টি বৎসরে 12 বছরে সে করবে লেখাপড়া, তারপর সে অস্ত্র বিদ্যায় পারদর্শী হবে। এই 12টি বৎসরের মধ্যে তার বিবাহ হবে। 12 বছরের মধ্যে আমার সন্তানের বিবাহ হবে? আমি আমি যে বলতে পারছি না, বলো দাইমা, বলো তারপর কি বলেছে বিধা পুরুষ? আমার যেন দম বন্ধ হয়ে বলতে আসছে। তোমাকে হবেই দাইমা। আমাকে একটু জল দিবেন? আমার যে বড্ড তেষ্টা পেয়েছে। জল? দাইমা, তুমি যদি কথাটি বলো তোমাকে অবশ্যই জল দেওয়া হবে। আগে বলো, তারপর তুমি জল পাবে। জল জল আমাকে দেবেন না? হ্যাঁ বললাম দেবো। তো। 12টি বৎসরের মধ্যে আপনার পুত্রের বিবাহ হবে। আর ওই বিবাহ বাসরে ঘরে বিবাহ বাসর ঘরে আমার সন্তান লখাইয়ের আপনার পুত্রের সর্বের আঘাতে মৃত্যু হবে। দাইমা, মন্ত্রী মন্ত্রী দাইমা, মশাই, দাইমা, তুমি আজকে এরূপ ভাবে শুয়ে গেলে মানে? দাইমা, মন্ত্রী মহাশয়, মহারাজ, এই তো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তার। দাইমা আজকে আমি তাকে স্পর্শ করে দেখলাম, সে আজকে শিলাই পরিণত সে হয়ে তো গেছে। দেখতে দেখতে শিলা হয়ে গেল। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, আজকে এই গোপন তত্ত্ব বলতে গিয়ে সে শিলাই পরিণত হয়ে গেল। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, তাহলে এতক্ষণ আমি বুঝতে পারলাম এই জন্যই ধাত্রীমা এই কথাটাকে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও জানে যে এ কথা যদি আমি সদাগর বাবুর কাছে প্রকাশ করি তাহলে সেই দিন আমি শিলা হয়ে যাব। তার নিশ্চয়। জন্য এই গোপন কথাটা ও লুকিয়ে রেখেছিল। কিন্তু মন্ত্রী মশাই, বলুন, আজকে আমাকে- দাইমা আজকে তার প্রাণ ত্যাগ করেছে, শিলাই পরিণত হয়েছে। যদি চম্পকবাসী প্রজাবর্গ সবাই যদি জানতে পারে তাহলে আমাদের উপরে বিদ্রোহ করবে। মন্ত্রী মশাই, হ্যাঁ, আমি লখাইয়ের বিবাহ দেব না। আমি ধাত্রী মায়ের মৃত্যুদেহ স্পর্শ করে কথা দিচ্ছি, আমি লখাই ছাড়া প্রাণে বাঁচব না। তাই লখাইয়ের যদি আমি কোনোদিন বিবাহ না দিই তাহলে আমার লখাইয়ের কোনো ক্ষতি হবে না। তাই আমি ধাত্রীমাকে স্পর্শ করে কথা দিচ্ছি, আমি যতদিনে বেঁচে থাকবো আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরে আমি কোনোদিনের জন্য বিবাহ দেব না। মহারাজ, বিবাহ দেব না এ কথাটি ধ্রুব সত্য, কিন্তু আজকে ধাত্রী মাতা এই রাজপ্রাসাদে শিলা অবস্থাতে যদি পড়ে থাকে, এর জন্য দায়ী হচ্ছে একমাত্র আমি। হ্যাঁ, আর যদি তার কাছে এই সত্যটাকে জিজ্ঞাসা জানতে না চাইতাম তাহলে আজকে এইভাবে দাইমা ধাত্রীমা শিলা হতো না। আমি তার সন্তানকে, তার ছেলে গোপালকে আমি কি জবাব দেবো, আমি কোন ভাষায় তার সঙ্গে কথা বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। মন্ত্রী মশাই, বলুন। আজ আমি বড় দুঃখিত। আমি বলছিলাম গোপাল এখানে আসার পূর্বে যদি এই ধাত্রী মাতার লাশ থেকে আমরা গোপন জায়গাতে না না মন্ত্রী মশাই, আমি গোপালের এত বড় সর্বনাশ করতে পারবো না। আমি তাকে কথা দিয়েছি, ওর যদি কিছু হয়ে যায় তাহলে গোপালের সমস্ত দায়িত্ব আমি পালন করব। মা মা, এই তো সত্যকে প্রসাদ।
কিন্তু এত বিলম্ব করছে কেন মা? সে তো অনেকক্ষণ আগেই এসেছে। মা, ও মা, মা। এ তো গোপাল, প্রণাম হয় বাবু, প্রণাম হয় দাদু। হ্যাঁ বাবু, প্রাসাদে মা এসেছিল না? অনেক আগে এসেছিল, কিন্তু এখনো বাড়ি ফিরে যায়নি। মন্ত্রী দাদু, সেনাপতি বাবু, আপনারা এইভাবে নীরব হয়ে কেন দাঁড়িয়ে আছেন? কি হয়েছে? আমার মা কোথায়? বলুন না, একটিবারের জন্য সকলে মিলে বলুন আমার মা। মা, মা, মা গো, ও মা। বাবু, কি হয়েছে? আমার মা এইভাবে এইভাবে পড়ে আছে কেন? কি হয়েছে বলুন না, একটিবারের জন্য আপনারা খুলে বলুন আমার মায়ের কি হয়েছে। দাদু ভাই, তোমার মা, হ্যাঁ হ্যাঁ, আমার মা। তোমার মা আর পৃথিবীতে নেই, না, চলে গেছে। না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। হ্যাঁ গোপাল, কখনো আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। মন্ত্রী দাদু যা বলছে সবই কি সত্যি বাবু? সত্যি গোপাল, তোমার মায়ার বেঁচে নেই। মা, একটিবারের জন্য গোপাল বলে ডাক দাও না মা। আসার আগে তোমাকে কতবার বলেছিলাম যে মা গো, তুমি প্রাসাদে যাবে না। আজকের দিনে তুমি যদি প্রাসাদে যাও, আমি তোমাকে কোনোদিন মা বলে ডাকতে পাবো না। একটিবারের জন্য ডাক দাও। মা, ও মা, ও মা গো, একটিবার কথা বলো মা, একটিবার কথা বলো। পারবো না মা গো আমি, তরিন শুধিতে পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন দিতে। পারবো না মাগো আমি তরিন শুধিতে, পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন। মাগো পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন।
যদি মাটি যাবি চলে এ দুনিয়ার মায়া শুয়ে দিতে হবে মাগো তোর চিতার অনুলে। যদি মা তুই যাবি চলে মায়া মমতা ছেড়ে একাকী করে বাঁচি মাগো দাও না তুমি বলে ছেলে হয়ে যার চিতা বুকে বয়ে কারু ছেলে হয়ে যার চিতা বুকে নিয়ে দারুণ ব্যথা আর কোনোদিন ডাকবে না মা আর কোনোদিন ডাকবে না মা আমার নাম ধরে একবার গোপাল ওগো পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন মাগো পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন। কপালে চন্দনের ফোঁটা গলায় মালা পরে যখন বা তুই যাবি ওগো বাঁশের দোলায় চড়ে কপালে চন্দনের ফোঁটা গলায় মালা পরে যখন মা তুই যাবি ওগো বাঁশের দোলায় চড়ে তখন শুনবে কত নাম গুণগান বলবে সবাই হরির নাম। সেদিন শুনবে কত নাম গুণগান বলবে সবাই হরির নাম। আপন স্বজন কাঁদবে মাগো আপন স্বজন কাঁদবে মাগো তোর বিদায় বেলা গোপাল ওগো পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন মাগো পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন মাগো পাষাণ হয়ে পারি মাগো তোর মুখে আগুন মাগো পাষাণ হয়ে পারি মাগো
তোর মুখে আগুন দিতে। গোপাল, তুমি যতই নয়ন বারে নিক্ষেপ করো, যতই কাঁদো, তুমি তোমার মা আর তোমার সঙ্গে কথা বলবে না। গোপাল, গোপাল বাবা, তোমার মায়ের মৃত্যুর দায়ী হচ্ছে একমাত্র আমি। আজ তোমার মায়ের কাছ থেকে গোপন তত্ত্বটা যদি আমি না জানতাম, তাহলে আজ তোমার মা এইভাবে চলে যেত না। তার জন্য দায়ী আমি। গোপাল, আমি বড় সত্যি, আমি বড় পাপী। আমার কারণে একটা নিরপরাধ মানুষের মৃত্যু হলো চোখের সামনে। তাই একটু আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দাও গোপাল। আজ তোমার মায়ের শ্রাদ্ধের, তোমার মায়ের এই সৎ কাজের যত কিছু লাগে আমি সমস্ত কিছু দিয়ে তোমার মায়ের সৎ কাজ আমাকে করতে দাও। না, কখনো নয়। এই আপনার প্রাসাদের অর্থে আমার মায়ের সৎ কাজ হবে না। পাবো না? এই প্রাসাদের অর্থে যদি আমার মায়ের সৎ কাজ হয়, আমি তোমার মাকে, তবে আমার মায়ের আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে না। কারণ আমি তোমার মাকে ছুলে তোমার আমার মাকে আপনি মেরে ফেলেছেন। দাদু ভাই, গোপাল, আমি তো রাজপ্রাসাদের অর্থ আমার কাছে নেই, আর যদিও থাকে সেটা হচ্ছে আমার পরিশ্রম করা অর্থ। তাই আমি বলছিলাম, সারা জীবন ধরে আমি যা কিছু অর্থ উপার্জন করেছি, তোমার মায়ের জন্য আমি সমস্ত কিছু বিলিয়ে দেবো তোমার। না, কোনো প্রয়োজন নেই। আমি তো আগেই বলেছি এই প্রাসাদের কোনো অর্থের আমার প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন বোধে আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে আমার মাকে আমি শ্মশানে নিয়ে যাব। গোপাল, তবুও তুমি আমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি। তাই যদি হয়, তোমার মা তাতে যদি শান্তি পায়, তুমি যদি তাতে শান্তি পাও, তাহলে তুমি তাই করো। ওগো আমার চম্পলা নগরের মা, ওগো বাবা, আমার মায়ের সৎ কাজের জন্য দয়া করে কিছু ভিক্ষে দাও। এই দেখো বাবু, গোপাল, চম্পলার মারা বাবারা অনেক পয়সা, তোমার মায়ের দুঃখ দেখে তোমার মাঝে আজকে আমার জন্য মারা গেল, যার জন্য সকলেই তোমাকে, তোমার মায়ের সৎ কাজের জন্য তোমাকে অর্থ দান করেছে। এই অর্থ দিয়ে তুমি শ্মশানে নিয়ে গিয়ে তোমার মায়ের মুখে আগুন দিয়ে সকলকে বলে দেবে চম্পকনগরে যে আমার মা হলো ধাত্রী শিলা।